সুবিধা সুবিধা সারা তুই আমাকে, কারণ শাকিলের বাকি টাকাটা আমি আজও দিতে পারিনি, তাই যেমন করে হোক এক সপ্তাহের মধ্যে ওই টাকাটা আমি দিয়ে দেবই। এক সপ্তাহের মধ্যে তুমি এত টাকা কোথায় পাবে? জানি না আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি আমি সবাই সমাজের মধ্যে একটা জারদ সন্তান, যার মনে দয়া মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুই সারা আমার জীবনে, এই সারা শিবার জীবনে মরা মানুষটাই সারা ভালোবাসার প্রদীপ জ্বেলে দিয়েছি। ভালোবাসার প্রদীপ হয়ে এই মরে যাওয়া শিবার মনে তুই প্রাণের সঞ্চার করেছিস, তাই তো সারা জীবনে মরণে শয়নে স্বপ্নে তোর শুধু তুই 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 তুই। কিন্তু আমি তো সরকারের কারাগারে বলতে 3 লাখ টাকার জেল কাটে স্পর্শ না পেলে। পাবে নিশ্চয়ই পাবে। আমি সারা একটা জানো সন্তান, তাই তো আমার বুকে সারা বিশ্বের প্রতিজ্ঞা ধারণ করেছে। আমি তোমার বুকে মাথা রেখে প্রতিজ্ঞা করছি, তোমার সব দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার সঙ্গে হয়ে আমি আজীবন তোমার চরণের দাস। সারা প্রকৃতির অভিশাপে সারা আমি একটা বড় মানব, তাই আমার মতো একটা বেকান্নার এইসব সভ্য একটা পাপ সারা মহান। যদি কোনদিন স্বার্থের ঢেউ এসে সেই তরিটাকে ডুবিয়ে দেয়, যদি দমকা হয়েছে অত্যাচারের দমকা হয়েছে সেই প্রদীপটাকে ডুবিয়ে দেয়, আমি সেই প্রদীপটাকে বুকে আঁকলে রাখবো। যদি কোনো দুঃস্বপ্নের মরুভূমিতে আমাদের সম্পর্ক হারিয়ে যায়, তাহলে আমি রবি ঠাকুরের বীর পুরুষ হয়ে সেই অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করবো। আমাদের সফলতার মতো তোমার জীবন থেকে হারিয়ে যায়। থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না যে তাকে দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। ঠাকুর না ঠাকুর তার আঙুলে, যেতাম না কখনো যেতাকে আমি। ঠাকুর না ঠাকুর তার আঙুলে, যেতাম না কখনো যেতাকে। না না, ইটস ওকে, আমি এখানেই ঠিক আছি। আমি শুধু তোমার বলছিলাম কি স্যার, আপনারা কথা বলুন, আমি আপনাদের জন্য চা করে আনছি। কেমন? আমি আসছি। কেমন স্যার, কি জানতে চান আমাকে? তার আগে তুমি বলো তো, সেদিন তুমি আমাকে ফোন করে জানালে তুমি রঘুনাথপুর থেকে চলে আসছো। তোমার রঘুনাথপুরের পরিবেশ কি ভালো লাগেনি? আরে বাবা, ভালো লাগে কি বলছেন? ভালো লাগে কি বলছেন? ও সব কাজ আমাদের হবে না, তাই আপনার দায়িত্ব আপনাকে আমি ঢুকিয়ে দিলাম। কেন? কেন কি বলছেন?
কেন আচ্ছা তার আগে বলুন তো আপনি তো কলকাতা হাইকোর্টে একজন স্বনামধন্য জাজ সাহেব, তাহলে আপনার ওই বাড়ির প্রতি এত দয়া মায়া কেন? শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। অরুণ অর্থাৎ যার ভূমিকায় তুমি রঘুনাথপুরে অভিনয় করতে গিয়েছিলে, আজ থেকে কিছুদিন আগে আমার বিচারে তার ফাঁসি হয়। আর ফাঁসির সময় তার শেষ ইচ্ছা ছিল, কিন্তু আমি সেদিন অরুণের বাড়িতে গিয়ে কিছুই বলতে পারিনি, কারণ আমি বুঝেছিলাম অরুণই হচ্ছে ওই বাড়ির সব। আর সেই জন্যই অরুণের ভূমিকায় আমাকে অভিনয় করতে পাঠালেন, তাই তো? একটা ডাউট আমার মনের মধ্যে আছে। কি? বলছি স্যার, মানে কিছু মনে করবেন না, মানে বলছি বলছে আপনার কোনো ভুল বিচারের জন্য ফাঁসি হয়ে যায়নি তো? আর সেই জন্যই হয়তো আপনার এত আফসোস। না, মোটেই ভুল নয়। আজ থেকে 8 মাস আগে অরুণ এক দুষ্ট ব্যক্তিকে খুন করে, আর ওই ব্যক্তি ওই দিন তার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে বাড়ি ফিরছিল। কি হলো শিবা, তুমি এইভাবে হাসছো কেন? কারণ সেই দিন সেই খুনটা করেছিল এই শিবা। ফাঁসি হওয়ার কথা ছিল শিবার, কিন্তু ফাঁসি দিলেন ওই সেই গ্রামের নিরীহ ছেলে অরুণ মুখার্জিকে। এই রকমের আইন ব্যবস্থা যে দেশে কর্মস্থলে ডক্টরকে ধর্ষিতা হতে হয়, সেই দেশের আইনকে জনগণের হাতে তুলে নেওয়া দরকার। যে দেশে পোস্টমর্টমের রিপোর্ট হয়ে যায় জানি, সেই দেশের মানুষের মুখে পড়বে চুনকালি। যে দেশে চলে সিন্ডিকেট রাজ, সেই দেশের নেতা মন্ত্রীর মাথায় পুরো আমি তোমাকে কিচ্ছু করতে পারে না, সালা কিচ্ছু করতে পারে না, এই শিবার সালা কিচ্ছু করতে পারে না। সালা একটা খুনের জন্য দুটো মানুষের ফাঁসি হয় না। আমি তোমার কাছে হাত জোর করে সেই মহিলা ডাক্তারটা হসপিটালের মধ্যে মর্মন্তুর অবস্থায় তাদের কলিগের কাছে বলেছিল, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। ওদের কলিগটাই ওই হসপিটালের মধ্যে মর্মন্তুর অবস্থায় সেই মহিলা ডাক্তারকে খুন করেছিল, ধর্ষণ করেছিল। করেছিল ওই গায়ের ছেলে অরুণ। হয়তো বলেছিল বিশ্বাস করুন, আমি খুনটা করিনি, আমি নির্দোষ, আমি খুন করিনি। বিশ্বাস করুন, আমাকে আপনারা আমাকে ফাঁসি দেবেন না, আমি খুন করিনি। শুনেনি তালা, শুনেনি কোনো কথা। সেই গায়ের ছেলেটার নিরপরাধ অরুণ মুখার্জিকে আপনারা আপনাদের বিচারে ফাঁসি দিয়েছিলেন। That's my version of my বিচার। I am the ultimate justice of this world. বেশ, আমি রঘুনাথপুর যাব, অকপটে স্বীকার করবো আমার অপরাধের কথা, আর তাতে আমার যে শাস্তি হবে সেই শাস্তি আমি মাথা পেতে দেব। আর সেই শাস্তি মাথা পেতে নিয়ে আমি মৃত্যুবরণ করব। আপনি কেন মরে যাবেন স্যার? কেন মরে যাবেন? শিবা, তুমি আর আমাকে কখনো জজ সাহেব বলে ডাকবে না। Leave this name out of my life. Leave. Chief Justice আমি নই, আমি একজন মানুষ, আর একজন মানুষের দায়িত্ব কর্তব্যের বোঝা
কথাকে দূরে সরিয়ে রেখে আমার পরিচয় চিফ জাস্টিস হতে পারে না স্যার। চিফ জাস্টিস পরিচয় যদি আমাকে বাঁচতেই হয় তবে প্রথমেই বিচার হোক আমার নিজে। আর সেই বিচারে যদি আমার ফাঁসিও হয় আমি মনে করব সেটাই আমার পরম পাওনা। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেলেকে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। Goodbye, my friend. Goodbye. বাইটা গুড হলো কোথায় স্যার? সবটাই তো ব্যাড হয়ে গেল। এই শিবা নিষিদ্ধে বলির মস্তানায় তো ভালোই ছিল, কেন কেন আমাকে সভ্যভদ্র করতে গেলেন? সারা এই শিবার পাপী সত্তাটাকে গ্রাস করলো এই অপরাধ করে মুখার্জি পরিবার। আর আর সারা এই কলকাতার মোহিনী বল, এই দুনিয়ার মধ্যে পড়ে শিবার জীবনটা সারা সারা ত্রিশঙ্কু মনির মতো সারা ঝুঁকে গেল। কি চেয়েছিলাম জীবনে আর সারা কি পেলাম? আচ্ছা আচ্ছা দূর সালা এসব আমি কেন ভাবছি? কোথায় কি জীবনে আমি সারা শিবা শিবা মস্তান শিবা, আমি মদ খাবো, ঘুরে বেড়াবো, খুন করবো, এটাই তোমার কাজ। কেন ভাবছিলাম এসব কথা? किसी की यार परवाह क्यों करूं, किसी की यार मैं क्या डरूं, इस दुनिया में मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं, इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं। Oh
মালতী, আমি একটা বিশেষ কাজের জন্য 7 দিনের জন্য কলকাতায় যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি আবার ফিরে আসবো। না না না, এইভাবে তুমি আমাকে কাঁদিয়ে চলে যেতে পারো না। আবার আমি হেরে গেলাম, আবার তুমি আমাকে হারিয়ে দিয়ে চলে গেলে। কেন কেন চলে গেলে ঈশ্বর? আমি তো এটা চাইনি ঈশ্বর। আমি এই পুজো দিয়ে এসে কি সংবাদ পেলাম ঈশ্বর? মায়াবিনী আমার চোখে চেয়ে দেখে দেখে না চেয়ে ভাঙা মনে আমার আছে কত আশা, আশা নিয়ে এসেছি তোমার যৌবনটা আমি লুট করবো বলে। না না না, ঈশ্বর নেই, আমি জানি আমি শান্তি পাল। তারপরে শকুনি পাশা খেলেছিল, ওর এই কলিতে আমি খেলবো তোমাকে নিয়ে। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। বলে বলে এ দুটি মন যাবে কি যাবে কি যাবে কি যাবে। আরো কাছাকাছি, আরো কাছে এসো, কাছে আই শালি তোকে তোকে দেব বলি। রেপ হলে না, রেপ হওয়ার সময় মেয়েরা ছেলেদের পায়ে পড়ে, তবুও মেয়েরা রেপ হচ্ছে। আর এটাই হলো সমাজের রীতি নীতি। আমার লোকে দেখে দেখে বলবো তুমি আমার বাড়িতে এসে আমার চরম সর্বনাশ করতে চেয়েছিলে। সময় মতো নাটকের 12 নম্বর দৃশ্য চলছে, এখন ওদের সব বলে দেবো। আরে 12 নম্বর দৃশ্যে যদি ভিলেনকে সবকিছু বলে দেয়, এই নাটকটা কেউ আর দেখবে? ওই সালে কাপড় খুলবে না, তোর কাপড় টানে টেনে খুলবে। কি মনে করেছো? না দিতে তোমরা কি মনে করেছো? যুগে যুগে মা দুর্গা উদাহরণ তোমাদের মতো অসুখের ধ্বংস করার জন্য। কি বললি? অসুর? তা দেখবো, অসুরের খেলা তোকে দেখাবো। সেদিনকে আমার মুখের উপর তুলি মেরে গেছিলে, আমার গলার উপরে গলা উঠিয়ে কথা বলে গেছিলি। আজকে দেখাবো এই শান্তপালের প্রেম, তোর চৌদ্দটা খাবো। আয় আসবি, আয় সারা বিড়াল মাছ খাবে না, আঁশ খাবে না, কাশি যাবে। বিড়াল বলে মাছ খাবো না, আঁশ খাবো না, কাশি যাবো। তাই বিড়াল বলে মাছ খাবো না, আঁশ খাবো না, কাশি যাবো। তাই বিক্রি বিক্রি চাপ চাপের টাকা
আয় রে আমার কাছে আয় রে। তোকে নিয়ে আমি করব খেলা, এখানে এখন কেউ কাছে নেই, তুই হবি আমার মনে আয়না। আয় আয় না সারা বরাতটাই খারাপ। সারা ভাবলাম এই লায়ের কচি ডগাটা পড়ছে মাকে মাকে খাবো, সেটা হলো না। তখন বরফ খারাপ 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 যে আমি শালা শান্তি পাল কংস শকুনি রাবণের এতক্ষণ এখানে যা হলো তার একটাও যদি তোর স্বামী অরুণকে বলিস, তাহলে তোর স্বামী অরুণকে আমি পাঠিয়ে দেবো। কোথায় ছিলে বৌমা, কোথায় ছিলে? সেই কখন থেকে তোমাকে আমি ডাকছি। জানো জানো বৌমা জানো, একটা দারুণ আনন্দের খবর আছে। আমার দেবাকর তার নিজের চোখে আবার আগের মতো সবকিছু দেখতে পাচ্ছে। আরে ওর অপারেশন খুব ভালো হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই ওকে হাসপাতাল থেকে ছুটি দেবে। কিন্তু অরুণ কোথায়? অরুণ তো দেখতে পাচ্ছি না। আরে অরুণকে খবরটা না জানানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। অরুণ, অরুণ ছেলে একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে গেছে। বৌমা, দাদাকে বাইরে ভীষণ কাজের চাপ পড়েছে, আসতে দেরি হবে। বৌমা, আমাদের এই সংসারে একটা ভালো কিছু ঘটলে খারাপ কিছু একটা ঘটবেই। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমার অরুণ যদি আবার সেই আগের মতো 6-7 মাস পরে বাড়ি ফেরে, তখন কি হবে বৌমা? অমন কথা বলবেন না, অমন কথা বলবেন না। তোর কাজের চাপ পড়ে গেছে, সেই জন্য আসতে দেরি হচ্ছে। বাবা, অমন কথা আর কোনোদিন বলবেন না বাবা, কখনো বলবেন না। তাই কেন হয় বৌমা, তাই কেন হয়? আমার ধারণা যেন ভুল হয়। তাই তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর তুমি আমার অরুণকে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের কাছে ফিরিয়ে দাও। যান, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি আপনার চায়ের ব্যবস্থা করে দিচ্ছি। যান বাবা, ঘরে যান। তাই দাও বৌমা, তাই দাও। আমার এই হৃদয়টা যে ক্ষত বিক্ষত, সবকিছু শেষ হয়ে গেছে। দেখি তোমার হাতে 1 কাপ গরম চা খেয়ে আমার এই ভাঙা হৃদয়টাকে আমি শান্ত করতে পারি কিনা, আমি শান্ত করতে পারি কিনা, আমি শান্ত করতে পারি কিনা। না না, এই চিঠি আমাকে ভীষণ ভাবে ভাবাচ্ছে। তবে কি সত্যি সত্যি অরুণ চলে গেল? না না না, ও যেতে পারে না, ও আমাকে হারিয়ে দিতে পারে না। ঈশ্বর, সত্যি ও কি অরুণ নয়? তাহলে এতদিন আমি ভুল করেছিলাম? কখনো না। ঈশ্বর, আমি যে তোমাকে বড় বিশ্বাস করেছিল,
তোমার সেই বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত করবো না বলেই কলকাতার সমস্ত কাজ ফেলে চাকরি ছেড়ে দিয়ে সারা জীবনের মতো আমি গ্রামের বাড়িতে ফিরে যাই। তুমি সত্যি সত্যি ফিরে এলে আমাকে ছেড়ে দিয়ে আর কোনোদিন চলে যাবে না তো? শোনো, শোনো, কিন্তু একটা কথা, চাকরি ছেড়ে দিয়ে এলে আমাদের সংসারটা কেমন করে চলবে? চলবে সব চলবে। আমি আর আমার ভাই মিলে চাষ করবো। আমি সাজাতেন শুনলাম আমার ভাই নাকি আবার আগের মতো দেখতে পাচ্ছে। তাকে কিছুদিন পর থেকে আমরা দুজনে মিলে আমার বাবার জমিতে চাষ করব সোনার ফসল। সোনার ফসল। আর মানে আমার ভাই তো এখন অনেকটাই দেখো কিছুদিন হ্যাঁ দেখতে পাচ্ছে, কিন্তু কিছুদিন তো রেস্ট দিতে হবে। মানে এত বড় অপারেশন, এত বড় একটা ধকল গেল, মানে আমি এইটা দেওয়ার পর ওকে ঠিক আমরা একসঙ্গে সবাই মিলে চাষ করবো। দেখো চাষ হচ্ছে একটা বাংলার বিরাট জায়গা, সত্যি করে দেখো সব গ্রামে থেকে চাষ হয়। আর দেখো সেই চাষের ফসল কলকাতায় গিয়ে সেই বাবুরা খায়, কিন্তু চাষিরা কতখানি ভাগ্যবান, দেখো কতখানি কত দূর থেকে এসেছি, কিছু খাওয়া দাওয়া করবে না? চলো না, ঘরে। আজ আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই কি আপনি না মানে তুমি সফর, তুমি এখানে হঠাৎ এই পার্বতী, ও আমার বন্ধু, তুমি একা ছো না চা করতো, চা। চা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি। স্যার কিছু মনে করবেন না, মানে পার্বতী ছিল বলে আপনাকে না সুখে, কিন্তু কি ব্যাপার তুমি এখানে, তুমি যে বললে তুমি আর আসবে না। স্যার অনেক ভাবলাম স্যার, মানে আমার জীবনটা তো শেষ, সত্যি তো শেষ। কি আছে আমার জীবনে? কিছু নেই। যদি আমার জন্য রঘুনাথপুরের এই মুখার্জি পরিবার 3টে পরিবার বেঁচে যায় তাহলে ক্ষতি কি? তাই সব কিছু ভেবে আমি এখানে চলে এলাম। তারপর আপনাদেরকে দেখলাম আপনি যে একটা ভুল বিচার করেছেন, তার আগুনে ধরতে মরছেন, তাই তুমি এখানে চলে এলে, তাই তো গুড, ভেরি গুড। তুমি আমাকে বাঁচালে সীমা, তুমি দানবীর কর্ণের মতো এই অভাগা যুধিষ্ঠিরটার কথা ভাবলে, এই অসহায় দুস্থ পরিবারের এতগুলো মানুষের জীবনের দায়িত্ব তুমি দিলে। তার জন্য তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি। বেশ, আমার কাজ শেষ, আমি আসি তাহলে। ও আর একটা ছোট্ট কথা, না মানে খুব বলার ইচ্ছে হলো জানো তো। গড ব্লেস ইউ মাই ব্রাদার, গড ব্লেস ইউ। কি সুন্দর আশীর্বাদ করবে, মানে ভালো মানুষ হলে কত ভালো কথা শুনতে পাওয়া যায়। সত্যি কেন ভালো মানুষ হইলে কেন হয়নি? রোজশালা আবার সেই ভারী কথা, এসব কি শিবার মানায়? এই সময় বাড়িতে কেউ নেই, এই ফাঁকা বাড়িতে পুরো মদ খেয়ে বাইরে ক্যামেরা করবো না। এই ক্যামেরা एक कैमरा, एक कैमरा, एक कैमरा, एक कैमरा, एक कैमरा। सिद्धि के बुद्धि के संग से बोला के तोला धनुष अगला मुर्गिया के गुलिया मेरे मेरा पताई फिर चलाते। एक कैमरा, एक कैमरा।
সেই কারণেই রঘুনাথপুর হাসপাতালে আমাকে পাঠিয়েছিল। তার প্রথম ধাপ হিসেবে আমি উত্তীর্ণ হতে পেরেছি। নমস্কার ম্যাডাম, দেখি, 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 দেখি। ভালো আছেন তো রাধা মাধব? আপনি, আপনাকে না আমার বড্ড চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি? ওহো, আপনি আপনি সেই দুধ বিক্রেতা না? হ্যাঁ, আমি সকালে দুধ বেচি আর দুপুরে মানব সেবা করতে এই হাসপাতালে আসি রাধা মাধব। ওহো, বুঝতে পেরেছি। তা কি মানব সেবা করবেন? তা তাড়াতাড়ি করে ফেলুন। মানে একটা পেশেন্ট ভর্তি করাতে হবে, তো ভর্তি করাতে হবে তো দেরি করছেন কেন? করিয়ে দিন। তাকে আইসিইউতে দিতে হবে। আইসিইউতে দিতে হবে? হ্যাঁ, কেন? পেশেন্টের কন্ডিশন কি খুব সিরিয়াস? না মানে বাবাটা কাছের লোক তো, তাই আইসিইউতে দিতে হবে। তো পেশেন্টকে আইসিইউতে দিতে হবে, আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন। পেশেন্ট কোথায়? পেশেন্টের বাড়ির লোকই বা কোথায়? এই দেখো রাধা মাধব, বাড়ির লোক তো আসেনি, আসবেও না কোনোদিন, আর পেশেন্ট বাইরে দাঁড়িয়ে আছে। হোয়াট? পেশেন্ট বাইরে দাঁড়িয়ে আছে? আপনি যে এই মাত্র বললেন পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, পেশেন্টকে আইসিইউতে দিতে হবে, তবে? ও ডাক্তার, কৃষ্ণ যা বলতে তাই চটপট করে নিন, ওকে ভর্তি করে দিন। কে কে আপনি? আমি শান্তিপাল, একজন ওই সমাজসেবী, আর ওই লোকে আমাকে ভালোবেসে বলে ওই কংস শকুনি রাবণের রক্তের মাল। আপনার বাজে কথা বন্ধ করে বলুন তো, আপনারা কি চান? চাই একটা সুস্থ রোগীকে অসুস্থ বানিয়ে আইসিইউতে ভর্তি করাতে রাধা মাধব। নেভার। কারণ এই হাসপাতালে অসুস্থ মানুষ ভর্তি হয়, কোনো সুস্থ মানুষ নয়। আরে বাবা, ওকে অসুস্থ করিয়ে ভর্তি করিয়ে নেন, তার জন্য যা করার আমি করে দেব। যা করার করে দেবো মানে? মানে কত লাগবে একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে রাধা মাধব? What? একটা সুস্থ মানুষকে অসুস্থ করে আইসিইউতে ভর্তি করার জন্য আপনারা আমাকে ঘুষ দিতে চাইছেন? কিন্তু কেন বলুন তো? আরে ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওকে অসুস্থ না করলে পুলিশ ওকে গ্রেফতার করবে, আর ওকে গ্রেফতার বাবা করলে বাবা 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 বাবা, তো কেন কি এর উত্তর আমি আপনাকে দিতে পারবো না। একদম একদম। আমি আপনাকে বলছি আপনি ভর্তি করিয়ে নিন, আর এর আগের সুপার যিনি ছিলেন তিনি তাই করতেন। This is his duty. কে কি করেছে সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। একটা কথা মাথায় রাখবেন, আমি যতদিন এই হাসপাতালে বর্তমান, এই হাসপাতালে একটা সুস্থ মানুষ আইসিইউ গেল, একটা হাসপাতালে বেরোতে পাবে না। এটা আমার জ্বলন্ত ফায়ার ব্রিগেড। মানে আপনি ভর্তি করবেন না, তাই তো? না, ঠিক আছে, স্থানীয় এমএলএ কে দিয়ে কোথায় যে আপনাকে আমি কোন তেপান্তরের মাঠে ট্রান্সফার করে দেবো আপনি স্বপ্নেও ভাবতে পারছেন না। এই রঘুনাথপুরে ত্রাসের নাম শান্তিপাল। একটা কথা মনে রাখবেন, এই এলাকার যত এমএলএ এমপি আছে সব আমার পকেটে। তাই আমার প্রেমের জড়িবুটি দিয়ে আপনাকে আমি একবারে পুরো আপনার যা করার আপনি তা করে নিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যা ইচ্ছা করুন, কিন্তু আপনারা আমার গায়ে কোনো মতেই একটা কলঙ্কের গালি লাগাতে পারবেন না। একটা মেয়ে মানুষের মুখে এত বড় বড় কথা শোনা পায় না রাধা মাধব। আপনি কোথায় ভুলে যাচ্ছেন, মা কালী সেও একজন, মা দুর্গা সেও একজন মেয়ে। সুতরাং একটা মেয়ের নামে বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করে বলবেন। ও ম্যাডাম, ভয় পেলেন নাকি রাধা মাধব? ভয় আমি পাই না। শালীর খুব টেপা। অগাধ প্ল্যানটা দেখা যায়, তার ব্যবস্থা করুন রাধা মাধব।
ওই কলির শত্রুর নজর যখন আমরা সুন্দর দেবতার উপর পড়েছে, তখন আজকের দুঃশাসন আমার বস্ত্র হরণ করবে। রাধা মাধব চলিল, কারো কেউ নয় গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো বিধাতা, রাধা মাধব। কিছুতেই মেনে দেবো না, এই অন্যায় অবিচার আমি কিছুতেই হতে দেবো না। আমি এই হাত বাদলে থাকতে এইসব অন্যায় কাজ কিছুতেই বরখাস্ত করবো না। না 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 না, আমার দাদা এখানে আমাকে পাঠিয়েছিল এই সমস্ত কথা। আমি এই মুহূর্তে আমার দাদা হ্যালো 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 দাদা, দাদা তুমি কেমন আছো দাদা? না না, তুমি আমার কথা চিন্তা করো না, আমি খুব ভালো আছি। কিন্তু কিন্তু একটা কথা তোমার আমার জানানো খুব প্রয়োজন। জানো জানো দাদা, শান্তিমান নামক একজন আমাকে Ladies and gentlemen, আমি যখন শিখেছি তখন নো টেনশন, শুধু নাচ আর গান। আসল সুতাবন্ধ আজকে এই নাচের অনুষ্ঠান আর আগামীকাল যাত্রা করা দেখি আপনারা সহযোগিতা হাত এখানে লম্বা করে বাড়ি। এবার কটায় ফাংশন আরম্ভ হওয়ার কথা ছিল আর কটা বাজে? আরে বাবা, এদিকে একটা ঝামেলা হয়ে গেছে না? কিসের ঝামেলা? আরে মোহিনীর সঙ্গে যে মালটা বাজানোর কথা ছিল, সারা মাল খেয়ে পড়ে আছে, বাজাবে না। তাই জন্য কি করবো, তাই জন্য অনুষ্ঠান আরম্ভ করতে দেরি হচ্ছে। তাহলে কি হবে? আমি না হয় বাজিয়ে দেবো, আর কি হবে? না 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 না, কলকাতা থেকে আমি 3 লক্ষ টাকা খরচ করে ওই নাচের বালি নিয়ে আসছি, ওই এক বালতি দুধে চোনা ফেলার জন্য নয়। তৈরি 1 লাখ টাকা তো দিয়েছেন, বাকি 50,000 না দিলে কিন্তু স্টেজ করবে। আরে দেবো দেবো দেবো, তার আগে তোমার বাজনদার তো আসুক নাকি? হ্যাঁ, কোথায় কি বলতে হয়, এই বয়সকালে তোমার বুদ্ধি নাশ হয়ে গেছে। যাও দাও দাও, টাকা দিয়ে দাও। এই নাও ভাই রাধা মাধব, তোমার নগদ 50,000 টাকা। এবার যাও, তুমি মোহিনীকে পাঠিয়ে দাও, যাও। ওকে, হ্যাঁ আপনি বাজেন্দা রেডি করুন, একদম। মোহিনীকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও। কেষ্টু, আগে আমি শান্তি পাল। জানি তো। লোকে আমাকে ভালোবেসে বলে কংস শকুনি রাবণের ককটেল মা। একটা কথা কান খুলে শুনে রাখো, ওই বাজনাদার যেখান থেকে যেমন করে পারো জোগাড় করো, না হলে তোমার কাজটা কিন্তু একেবারে। ও রাধা মাধব, তুমি আমায় বাঁচাও রাধা মাধব, তুমি আমায় বাঁচাও। এই গায়ের মধ্যে আমি এখন কোথায় বাজানদার পাই রাধা মাধব? তুমি একটু বাজিয়ে দাও রাধা মাধব গো। ও রাধা মাধব, তুমি বাজিয়ে দাও রাধা মাধব। 6:30 বেজে গেল, এখন গানের ভাষা করিনি। কি জানো ভাই, বহুত বড় বড় লেকচার মেরে মাইকিং করেছিলেন না, কলকাতার মোহিনী সে কি আসেনি নাকি পা পিছলে পালিয়েছে? অরুণ, ও ভাই অরুণ, বলছিলাম কিন্তু বাজিয়ে দিই ভাই। মানে মানে ওই মোহিনীর সঙ্গে যে মালটা বাজানোর কথা ছিল, সারা মাল খেয়ে পড়ে আছে, এখন বাজাতে পারবে না। তাই বলছিলাম কি মোহিনীর সঙ্গে একটু চালান চালান করে বাজিয়ে দে না মাইনি। মোহিনী? হ্যাঁ মোহিনী। মোহিনী এসেছে এখানে নাচ করতে? মানে মোহিনী মানে আমার সঙ্গে? অরুণ, কি বিড়বিড় করছিস? দে না ভাই একটু বাজিয়ে। হ্যাঁ, কিন্তু 5-10 হাজার লাগবে। রাতে খাওয়া দাওয়া, কারণ অনুষ্ঠান শেষ করে আমরা তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো না। অতএব
দেবো 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 5-5-10 দেবো তোরা ভাই শুরু কর 5-5-10 দেবো না 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 আগে টাকা দেবো কারণ তোমার মতো দালালকে কোনো বিশ্বাস নেই বলতে নেই অতএব ফেলো করি বলে সালা পাক্কা মানে এই না ভাই এই নাও এই নাও ধরো তোমার নগদ আমাদের এই নাও ভাই ধরো তোমার নগদ নমস্কার অনেকক্ষণ ধরে সময় নষ্ট করে আপনারা বসে আছেন আর একটুখানি বসুন এক্ষুনি শুরু হবে আমাদের নাচ গানের আসর আর আমাদের নাচ গানের আসর নাম হচ্ছে পাল বাবুর জলসা আমার দিলের বইলে লিখে দেব যার নামে আমার দিলে লিখে দেব যার নামে আমার প্রাণ লাল রে প্যার লাল রে আমার দিলের বইলে লিখে ফ্যান্টাস্টিক ওইদি তুমি তো একবারে মাতিয়ে দিয়েছো না ওইদি তোমার বকশিসটা তুমি নাও ওইদি বলছি অনেক বেলা হয়ে গেল বাড়ি ফিরতে হবে তো চল ভাই অরুণ ভাই শাহজাদ তোমরা আমার নিচু হয়ে যাওয়া মাথাটা উঁচু হতে সাহায্য করেছো ভাই এসো আমার বুকে এসো ভাই না শান্তিপাল কাউকে স্বার্থ ছাড়া যে বুকে নেয় না সেটা আমি খুব ভালো করে জানি অরুণ ওর আর কিছু করতে হবে না। তোমরাই তো আমার হৃদয়ে ফোটা পদ্ম ফুল তোমরাই তো গ্রামের গর্ব এসো এসো শাহজাদ এসো অরুণ তোমাদের দুজনাকে আমি বুকে জড়িয়ে ধরে আমার এই অশান্ত হৃদয়টা একটু শান্ত করি এসো ভাই না একদম না আমাদেরকে বুকে জড়িয়ে ধরলে আপনার জামাতে যে নোংরা লাগবে বড় ভাই আপনার কাজ বুঝিয়ে দিয়েছি এখন চলি অরুণ চলে আয় বাবু বলছি নিজেকে একটু পরিবর্তন করতে চেষ্টা করুন নিজেকে একটু ভালো কাজে নিযুক্ত করুন দেখবেন এই পৃথিবীটা কত সুন্দর হ্যাঁ? আসি নমস্কার চলি মোহিনী দেবী আবার দেখা হবে মোহিনী দেবী রূপে গুণে একবারে অতুলনীয় আচ্ছা মোহিনী দেবী আপনাকে যদি আমার কাছে আমি রেখে দিই মানে না তেমন কিছু না আপনি আমার রক্ষিতা হয়ে থাকেন রক্ষিতা আপনাদের আমি বেশ্যা নই যে আমি আপনার না মানে আমি বলতে চাইছি যে আপনি যদি মনে করেন তাহলে আপনার এই গ্রামের বাড়িতে 10 থেকে 12 দিন থাকতে পারে শুধুমাত্র এই গ্রামটাকে ভালো করে দেখা বাবা রাধা মাধব তাহলে তো খুব ভালোই হয় বাবাজির আমার 10-10টা গাড়ি প্রতিদিন বিকেলে একটা করে নিয়ে বেরোবে পাশে ঝর্ণা নদী একেবারে মনোরম পরিবেশ রাধা মাধব হ্যাঁ সবকিছু তো বুঝতে পারলাম কিন্তু তার আগে তো আমার একটা কাজ করে দিতে হবে আর সেই কাজটা হলো আমার এই শাকিল ভাই আছে না ওই শাকিল ভাইকে ও বুঝেছি ওই
শাকিল ভাইকে কলকাতা পাঠিয়ে দেবে, তাই তো? তার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দাও আর শতাব্দী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের টিকিটটা ধরিয়ে দাও। দেব। নমস্কার, আসি, আবার দেখা হবে। হ্যাঁ, শালা বাক্কা ঢ্যামনা। এই না ভাই রাধা মাধব, এই তোমার নগদ 5 লাখ টাকা। আর ওই শতাব্দীর টিকিটটা না রাধা মাধব পৌঁছে দেবে। হ্যাঁ চলি গো রাধা মাধব। এই যে রাধা মাধব কি ব্যাপার মোহিনী, হঠাৎ তুই ওদের কথায় রাজি হয়ে গেলি? তুমি জানো শাকিব ভাই, আমি আমার মনের মানুষ শিবাকে আমি এখানে পেয়ে গেছি। হ্যাঁ শিবা। কোথায় শিবা? শালাকে পেলে জলে খতম করে দেবো। না শাকিব ভাই, না। তুমি আর এই কাজ করতে পারো না। আচ্ছা শাকিব ভাই, তুমি তো আমাকে ব্যবহার করে অনেক টাকা রোজগার করেছো। এখন 5 লাখ টাকা পেলে শিবার কাছ থেকে 3 লাখ টাকা দায় পাবে। আমি তোমার কাছে না ছোট বোন হয়ে বলছি শাকিব ভাই, তুমি না মানুষের জীবন নিয়ে এইভাবে টাকার খেলায় মেতে ওঠো না শাকিব ভাই। হ্যাঁ শাকিব ভাই, আমি তোমার ছোট বোন হয়ে আমি তোমাকে অনুরোধ করছি শাকিব ভাই, তুমি আর এইভাবে মানুষের জীবন নিয়ে টাকার খেলায় মেতে ওঠো না শাকিব ভাই। আমি তোমার বোন হয়ে আমি তোমাকে বলছি শাকিব ভাই, তুমি এইভাবে টাকার খেলা আনন্দ, আজ আমার বড় আনন্দ। আজ অনেকদিন পর আমার বোন কলকাতায় ফিরছে, তাই রামুকে দিয়ে ও যা যা খেতে ভালোবাসে তাই রান্না করিয়েছি। আলু পোস্ত, চুনো মাছের ঝাল, মাছের মাথা দিয়ে টক আর বাগবাজারের রসগোল্লা। ওদিকে আজ আমি শিবাকেও ডেকে পাঠিয়েছি, তার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি ফোন করে তলব বলে কি হবে স্যার? আরে বলবো আর তার সঙ্গে তোমার সঙ্গে একজনের পরিচয়ও করবো। দাদা কেমন আছো দাদা? এই তো আমার পাগলি বোন, আজ প্রায় 1 মাস পর তোকে দেখলাম। দাদা ভালো না থেকে কি থাকতে পারি বল? ও আচ্ছা দাঁড়া, তোর সঙ্গে পরিচয় করে দিই। ও হচ্ছে শিবা। শিবা, আপনি এখানে দাঁড়ান। এইবার আমি আপনাকে হাতে নাতে ধরেছি। আর কিছুতেই আপনি আমাকে ছাড়বেন না। আরে তুই কি ওকে চিনিস নাকি? চিনি মানে হাড়ে চিনি। একটা বদমাইশ, বাজে, চোচল্লা। স্যার আমি বলছি স্যার, আমি আপনার এখানে ওই সাউথ সিটি আসছিলাম, হঠাৎ দেখি রাস্তাতে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন ম্যাডাম? বললো সাউথ সিটি। আমি তো ওই পথে যাচ্ছি, তাই চলুন আমার সঙ্গে। একটা অটো ধরলাম, অটোতে এত ভিড় ছিল, ওই ভিড়ের ফলে আমার হাতটা ওই ম্যাডামের গায়ে। একদম বাজে কথা বলবেন না। ম্যাডামের গায়ে হাতটা নয়, আপনি ইচ্ছা করে আমার গায়ে হাতটা দিয়েছেন। আরে শোন না, তোর একটু থামবি? আচ্ছা আমি কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই আর শিবা একই অটোতে এলি, অথচ শিবা আগে চলে এলো, কিন্তু তোর আসতে দেরি হলো কেন? দাদা আমি আসার পথে একটু সাউথ সিটি মলে গেছিলাম, তাই তো আমার দেরি হয়ে গেল। এই যে আপনি এখন এখানে আমাদের মতন দাঁড়িয়ে আছেন, বেরিয়ে যান, শিগগির বেরিয়ে যান। আরে বাবা, আরে শোন না, শিবা শোন, ও খুব ভালো ছেলে, ওর বাড়ি ওর বাড়ি এই কলকাতাতে। আর তুই রঘুনাথপুরে যে ছেলেটার চোখ অপারেশন করে ভালো করে দিয়েছিস, ও হচ্ছে তার দাদা। কি যে বলছো আমি বুঝতে পারছি না। ওর বাড়ি কলকাতায়, ওর ভাই থাকে রঘুনাথপুর। কি সব বলছো আমার মাথায় তো কিছুই ঢুকছে না দাদা। বুঝতে পারছিস না তাই না? তাহলে শোন, আমি তোকে রঘুনাথপুর পাঠিয়েছিলাম কেন জানিস? তার কারণ হচ্ছে আমার ভুল বিচার। তোমার ভুল বিচার মানে? আজ থেকে 10 মাস আগে আমার বিচারে এক ব্যক্তির ফাঁসি হয়, কিন্তু সেই ব্যক্তি প্রকৃত অপরাধী ছিলেন না, অপরাধ ছিল আমার ছিল অপরাধ। কারণ সেই দিনের সেই অসহায় বৃদ্ধ লোকটাকে
খুন করেছিলাম আমি, আর ফাঁসি হয়েছিল আপনার বাবার বিচারে ফাঁসি হয়েছিল সেই রঘুনাথপুরের নিরীহ অরুণ মুখার্জির। আরে বোন, আমি পরে সব জানতে পারি। সেদিন শিবা খুনটা করে স্পট থেকে পালিয়ে যায়, আর পরে পুলিশ এসে ছুরি সহ গ্রেপ্তার করে অন্য আরেকজনকে। আনফরচুনেটলি দ্যাট ম্যান ওয়াজ অরুণ মুখার্জি। ওই অরুণ মুখার্জির সঙ্গে আমার চেহারার আমাকে দেখতে অনেকটা একই রকম, আর তাই তো স্যারের নির্দেশে আমি অভিনয় করছি ওই অরুণ মুখার্জির ভূমিকা। দাদা দাদা তোমরা এসব কি বলছো? তুমি যে এত বড় ভুল কাজ করেছো আমি ভাবতেও পারছি না। আমি যে অবাক হয়ে যাচ্ছি দাদা। ওরে বোন, প্রমাণ যে কখন কাকে ওঠায় আর কখন কাকে নামায় তা কি কেউ বলতে পারে রে? দাদা শিবা, তোমাকে আমি এখানে ডেকে পাঠিয়েছিলাম আমার এই বোনটার জন্য। ও রঘুনাথপুরে একা থাকে, আমার বড় চিন্তা হয়। তাছাড়া ও কিছুদিন আগে আমাকে ফোন করে জানায় ওদের ওই রঘুনাথপুর হসপিটালে অনেক অসামাজিক কাজকর্ম চলছে, আর এই কথা ওকে বলেছে তোমার ভাই দিবাকর, আর দিবাকরকে বলেছে তোমার বন্ধু শাহজাহান। তাই তোমাকে বলছি শিবা, আমার বোনটাকে একটু দেখো শিবা। বলছি আর কি করাবে? আর কি করাবেন আমাকে? শিবা, একটা খুনি বেজন্মাকে দিয়ে সংসার করাচ্ছে, ঠিক আছে? একটা গৌর সাপকে, বিশ্বধর গৌর সাপকে আপনি নির্বিষক বলছেন, তাতেও ঠিক আছে। বলছে আর কি করতে হবে? শিবা, এই ছাড়া যে আর কোনো উপায় নেই শিবা। আমি তো ওকে রঘুনাথপুর পাঠিয়েছিলাম তোমার দেখভাল করার জন্য, কিন্তু এখন যে হিসাব সব পাল্টে গেল, আর মাত্র 6 মাস হলো ও রঘুনাথপুর গেছে। ওকে তো এখন আমি ট্রান্সফারও করাতে পারবো না। তাই তোমাকে আমি আবারও বলছি শিবা, তুমি আমার বোনটাকে একটু দেখো। ও ছাড়া যে আমার আর কেউ নেই। তাছাড়া কিছুদিন আগে ওর সঙ্গে বচসা হয়ে গেছে ওখানকারই এক প্রভাবশালী ব্যক্তি শান্তি পালে। শান্তিপাল হঠাৎ একদিন আমার হাসপাতালে তার দলবল নিয়ে আসে। আমার হাসপাতালে ঢুকে গিয়ে আমাকে বলে একটা সুস্থ মানুষকে আইসিইউতে ভর্তি করতে হবে, তার বিনিময়ে সে আমাকে অনেক অনেক টাকা দেবে। একটা সুস্থ মানুষকে আইসিইউতে ভরে তার কারণটা কি? আসলে ওদের নামে কি নাকি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, সব প্রমাণ লোপাটের জন্য নাকি এইসব ওদেরকে করতে হবে। জানি না আমি কি করবো, আমার মাথা কিছু কাজ করছিল না। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আজ থেকে আপনার দায়িত্ব আমার। ওই শয়তানগুলো কেমন করে কান ধরে মাটিতে নামাতে হয় এই শিবা খুব ভালো করেই জানে। শিবা? হ্যাঁ, শিবার মুখের কথার চেয়ে হাতের ছুরি খুব দ্রুত চলে। আপনি কিচ্ছু ভাবেন না। আজ থেকে ম্যাডামের দায়িত্ব আমার। আর আপনাকে বলছি স্যার, আপনাকে বলছি ম্যাডাম, আপনার মতো ডাক্তারদের এই সমাজে প্রচুর দরকার। কারণ আপনার তো ভগবান, আর আপনারা আছেন বলেই তো এই সমাজটা এখনো বেঁচে আছে। তাই আপনার আমি থাকতে আপনার বোনের কি শুরু করে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার হাতটা ধরুন, শক্ত করে ধরুন, দেখবেন এই শিবা আপনার গায়ে কাটার আঁচড় লাগিয়ে দেবে। শিবার প্রতিজ্ঞা। খুশি আজ আমি খুব খুশি। আমার অরুণ কলকাতা থেকে আবার বাড়িতে ফিরেছে। দিবাকর আবার সবকিছু আগের মতো দেখতে পাচ্ছে, আর সেই খুশিতে বাড়িতে বৌমা অনেক কিছু রান্না করছে। যাই তাড়াতাড়ি চানটা সেরে আমি বাড়িতে চলে যাই। সালা জমি নেবে, জমি সব জমিগুলো আমি তোকে দেবো ওই জলের তলায়, পুকুরে স্নান কর। ওম জবাকু সমসংকাশং তৎসবেয়ং বহত্তোতিম ধন্তারিং সর্বপাপগণং প্রণতস্মি দিবাকরং।
সঙ্গে দেখা করতে। কেন কেন হসপিটালে কেন? আরে তোর দৃষ্টিশক্তি ঠিক আছে তো? একদম দারুণ। কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই যে সাদাদা, তুমি কখন এলে? আজকে দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতে খেয়ে যেতে হবে। না ভাবি, আমি হোটেলেই খেয়ে নেবো। না, একথা আমি একদম মানবো না। আজকে তুমি, আমি, দাদা, বৌদি সবাই মিলে একসাথে খাবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচি শাক। পার্বতী 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 কি হয়েছে? ও আমার চাইছে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ওরা? আমাদের বাবা কি হয়েছে বাবা? আমাদের বাবা নেই। হ্যাঁ গিয়েছিল আমার বাবা পুকুরতে ডুবে মারা গেছে। আরো দিনের চালাতে আমার বাবার মৃতদেহটা উঠে এসেছে রে ভাই। আমার বাবা নেই। দেরি করো না, এসো ওই সময় হাসপাতালে। আজ 2 মাস হয়ে গেল আমি এখানে আছি। আমার বোন প্রাণ যাকে সঁপে দিয়েছে সে আর কেউ নয়, আমার বোনের মানুষ শিবা। এরা জানে আমি নাকি এই গ্রামটাকে দেখার জন্য এখানে আছি, কিন্তু না, আমি তো শিবার জন্যই এখানে আমি আছি। একে শাকিল ভাই তুমি? ও আমি বুঝেছি তুমি কেন এসেছো। তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছো তো? না না না, আমি কোথাও যাবো না, তুমি এখান থেকে চলে যাও। না রে মোহিনী, না, আমি এসছি একটা অন্য কারণে। অন্য কারণে? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তোর উপরে অনেক অত্যাচার করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, তোকে দিয়ে অনেক রোজগার করেছি, তাই তাই আমার সমস্ত জমানো টাকা আমি তোর হাতে তুলে দিতে এসেছি। টাকাগুলো ধর। শাকিল ভাই, তুই তো জানিস আমার পরিবারে সব ছিল, আমার বাবা মা ভাই বোন সুখের সংসার ছিল, কিন্তু তুই জানিস আমার বোনকে তোর মধ্যে দেখতে গিয়েছি। তুই পারিস না আমাকে একটা টাকা দিলে? পারি তো। আমি তো তোমাকে সেই কোন ছোটবেলা থেকে আমি আমার দাদা বলে ডাকি। হ্যাঁ গো, দাদা। আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট বোন। फूलों का तारोका सबको कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र संगे रहना है। फूलों का तारोका सबसे कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र संगे रहना है। फूलों का तारों का सबको कहना है, ओ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না দাদা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না দাদা। অন্যায়, হিংসা, অত্যাচার আমার নিত্য প্রচলিত জিনিস। আমার সাথে বেইমানি করে বেইমান রেহাই পায় না। আমি শান্তি পাল কংস শকুনি রাবণের কোকটেল মাল। আজ একটা নতুন খেলা খেলবো, সেই জন্য আমার ম্যানেজারকে স্থগিত থেকে আমি ডেকে পাঠিয়েছি। গুড ইভিনিং বাবা ঠাকুর। তুমি এসে হাজির। বাংলাদেশ থেকে কিছু মাল পাকিস্তান আর ইন্ডিয়ায় ঢুকবে, সেই মালটা রিসিভ করে হসপিটালের পাশে যে ফাঁকা জমি আছে সেই জমিতে পুঁতে রাখবে। কিন্তু মালটা কি? মালটা হচ্ছে অত্যাধুনিক রিভলভার আর ব্রাউন সুগার। রাধা মাধব, আমি যাবো আর সব কিছু ব্যবস্থা করে ফেলবো। এইখানে আমি ভাবতে পারছি না যে আমাদের কথা আদিকে থেকে শুনছিল। না, এটা হতে পারে না। শান্তিপালের কথা তো আদিকে শুনতে পারে না। না না, হতে পারে। ছাড় দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কি হলো? আমি তো আপনাদের অনেক কথাটা বলছি, ছেড়ে দিন আমাকে। কি হলো? ছাড়ছেন না কেন? ছাড়ুন।
এই শালি আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনে তোর কে লাভে আসলে লাভ? আমি না তোমাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তুমি তো এই ভারতবর্ষটাকে ধ্বংস করতে চাইছো। হ্যাঁ, তারপরে দেখো যুগের শত্রু ছিল শকুনি বাবা, আর তুমি তখন করে শত্রু শকুনি। একদম ঠিক বলেছিস, আমি কলির শত্রু শকুনি। তারপরে শকুনি সব ভাইকে কারাগারে মরতে হয়েছিল, এমনকি তার বাবাকেও মরতে হয়েছিল, আর আমাকে আমার শকুনি হতে হয়েছিল। শুনবি? তাহলে শোন, তখন আমার 19-20 বছর বয়স, আমি আমার বাবা মায়ের সঙ্গে সুখে সংসার করছিলাম। আমার বাবা মহাজনের থেকে 1.5 লক্ষ টাকা ধার নিয়েছিল, টাকাটা শোধ করতে পারেনি। তাই মহাজন আমার বাবাকে উলঙ্গ করে মায়ের সামনে বেদম প্রহার করতে থাকে। তারপর আমার মা গিয়ে মহাজনের পায়ে জড়িয়ে ধরে বলে ছেড়ে দিতে, কিন্তু না, মহাজন আমার মাকে মারে এক লাথি। তারপর ওই দৃশ্য দেখে আমার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমার সামনে চলে একটা থানি, ওই থানি দিয়ে মহাজনের মাথায় মেরে আমি দিলাম। মহাজনের রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে গেল। তারপর পুলিশ এলো, আমাকে থানায় নিয়ে গেল, কোর্টে তুললো, আমার বিচার হলো, আমার সাজা হলো যাবজ্জীবনের কারাদণ্ড। জেলের মধ্যে সেই 19-20 বছরের ছেলেটার মনের অবস্থা কি? জেলের সকলে আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম কবে আমি জেল থেকে ছাড়া পাবো। তারপর আমার বয়স যখন 34, আমি জেল থেকে ছাড়া পেলাম। জেল থেকে ছাড়া পেয়ে আমি ঠিক করলাম যে সমাজ আমাকে কলির শত্রু শকুনি বানিয়েছে, সেই সমাজকে আমি শেষ করে দেবো, সেই সমাজকে আমি পুরোপুরি শেষ করে দেবো। প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই কাজটা ছেড়ে দিন। আমি আপনার ব্যথাটা বুঝতে পেরেছি। এগোবে না বলে দিচ্ছি, এক পা এগোবে না বলে দিচ্ছি। তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো আপনারা এই হসপিটালে বেআইনি ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ, পাকিস্তান থেকে জোড়া অস্ত্র পাচার করছেন, এমনকি পুলিশকে আমি সমস্ত কথা আপনাদের বিরুদ্ধে বলবো। একে বলেন বস, মেয়েটাকে দেখে দিলেন রাধা মাধব? হ্যাঁ দিলাম। ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে। ওই কেষ্ট, এই লাশটাকে ভালো করে বডি স্প্রে মাখিয়ে, ফুল চন্দন মাখিয়ে, একটা নতুন শাড়ি পরিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দে। This is my order. দিও মাখিয়ে নদীর চলে। রাধা মাধব, তুমি আমায় বাঁচাও, রাধা মাধব তুমি আমায় বাঁচাও। আমি কি দেখি একবার চেষ্টা করে, হ্যাঁ দেখি। দিবাকর তুই? হ্যাঁ, আমি এসেছিলাম তোমার বসের সঙ্গে দেখা করতে, কিন্তু আড়াল থেকে আমি সব দেখেছি। এবার তোমাকে তোমার বসকে আমি জেলের ভাত খাওয়াবো। বাবা, খুব ভালো হবে। কত বড় বড় নেতা মন্ত্রীরা এখন জেলে রয়েছে, আমি তো কেষ্ট মৃত্যুর। তবে ওই জেলে যাওয়ার আগে না তোর ব্যবস্থা করবো রে শালা। এই মেয়েটাকে নদীতে ভাসানোর আগে তোকে শালা আমি রাধা মাধব করে দেবো। রাধা মাধব, রাধা মাধব। কি করি? না না না, ওই ঝোপটা জমি নিবি না? যা, তোর বাপের কাছে যা, শুয়োরের বাচ্চা। কি জমি নে?
রাধা মাধব। এই কাঁথের পায়ে শব্দ শুনতে পাচ্ছি। রাধা মাধব, তুমি দেখো, রাধা মাধব, তুমি দেখো। অনেক কথা হলো, এসব কথা আপনার দাদাকে জানাবেন? না না না, আমি আপনাকে অনেকটা কষ্ট দিয়ে ফেললাম। আমার জন্য অনেকটা আপনি কষ্ট করে এলেন। এখান থেকে কিন্তু আপনার বাড়ি অনেক দূর। আপনি কোনো জানেন কষ্ট না। নয়, চলুন, চলুন, চলুন। দিবাকর! হাত দেবেন না! দাঁড়ান, দাঁড়ান, ওতে আপনি হাত দেবেন না। একদম হাত দেবেন না। এটাকে আমি এই ফরেন্সিক রিপোর্টে দেবো। আমাকে জানতেই হবে এই খুনের সাথে কে বা কারা দেয়, আর যারা দেয় আমি তাদের কিছুতেই ছাড়বো না। এখন বলুন, আমার ভাইকে মারা যাবে। আপনি গাড়ি দেখুন না, ওইদিকে দেখুন, আমি দেখছি এদিকটা। অসুখ জানোয়ার, ছোট লোক করতে পারে। তুই আমাকে এখানে তুলে এনেছিস কেন? তোকে মেরে তোর নাম আমি ভেঙে দেবো। ডাক্তার মানুষ এত তেজ মানায় নাকি? তাই ডাক্তার বংশ ভদ্র হবে? হ্যাঁ, বলছে মেয়েরা তো চুপ কর! আগে বল তুই এখানে কেন আমাকে তুলে নিয়ে এসেছিস? বলবো তো। আমি ওই বাঘ থেকে বিয়ার খেয়ে ফিরছিলাম। আমি না থাকলে তোমার কি অবস্থা হতে পারে? কি অবস্থা আছে? হ্যাঁ, বলবো, আমি সব বলবো, সব বলবো যে তোমাকে কেন আমি এখানে নিয়ে এসেছি। সব আমি বলবো, ভালো করে দেখুন তো মালটাকে চিনতে পারছেন কিনা। কেষ্ট, কেষ্ট, তোর এই অবস্থা কে করলো? আমি করেছি। আপনার লজ্জা করে না এই সমস্ত জঘন্য কাজ করতে? আপনি কি মানুষ? তোর এই অবস্থা করলো? ছি, 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 ছি। এই সর! কেন আমার শ্বশুরমশাইকে মারলেন? সে তো কোনো অপরাধ করেনি। এই বল কেন তুই আমার বাবাকে খুন করলি? কেন একটা নিরীহ ছেলেকে ওইভাবে খুন করলি? আমার শ্বশুরমশাইকে সম্পর্ক সাথ করেছিল। কেন তাকে মারলি? বৌদি! বৌদি! আমার কেমন অবস্থা? আমি একজন ডাক্তার হয়ে আমার বৌদির জন্য আমি কিচ্ছু করতে পারছি না। শিবা, তুমি দেরি করো না। শিবা, তুমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো। তুমি আর দেরি করো না। আমি তো আছি, তোমার চিন্তা নেই পার্বতী, আমি আছি পার্বতী। আমি ভুল করেছিলাম, চরম ভুল করেছিলাম, আর আমি ভুল করতে চাই না। এটাই তো ভালো হলো। আমি কেউ শান্তি পাবো। না ভাবি, না ভাবি, না, তোমাকে আমি কিছুতেই বলতে দেবো না। আমি তোমাকে সত্যি যদি তুমি আমার স্বামী হতে, তাহলে তাহলে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য ঘরে রাত কাটাও। আপনি একদম ঠিক বলেছেন বৌদি। ও অরুণ নয়, ও হচ্ছে কলকাতার কুখ্যাত সুপারি কিলার শিবা। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওই আমার প্রাণের বন্ধু অরুণ। না, অরুণ নয়। এই বাড়ির দুরবস্থা দেখে কিছুদিন আগে আমি ওকে অরুণ সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছিলাম, কারণ অরুণ আর শিবাকে হুবহু একই রকম দেখতে। বৌদি তো বাস পাচ্ছি না। বৌদি! শিবা, একটাও কথা বলবে না তুমি। দাদা! না, না, stop! Stop it! না! দাদা! দাদা! কালের চক্র বক্র গতিতে ঘুরতে ঘুরতে আজ আমার সামনে সেই উপস্থিত। আমি যে মহা পাপ করেছি। একজন নির্দোষ মানুষকে আমি ফাঁসির সাজা দিয়েছি। তাই তো এই সাজা আমায় পেতে হলো। দাদা!
তোমরা সবাই ভালো থেকো। দাদা আর শিবা, তুমিও জীবনে অনেক পাপ করেছো, এবার সেই পাপের তুমি প্রায়শ্চিত্ত করো। একদিন হয়তো তোমাকে আমি অনেক কুকর্ম করতে বলেছি শিবা, কিন্তু আজ আমি তোমাকে একটা মহৎ কাজের গুরু দায়িত্ব দিতে চাইছি। আমার এই বোনটাকে তুমি গ্রহণ করো শিবা। ওকে নিয়ে তুমি আবার নতুন করে বাঁচো, দাদা ভালো থাকিস রে বোন, সুখে থাকিস। আমি আমি আসি রে বোন। কণ্ঠ আমার রুদ্ধ আছে কি বাসি সঙ্গীত হারা, অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আমাদের যাত্রাপালা এখানে শেষ।